নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। মোহিনীকে একান্তে সৈনিকের সঙ্গে দেখে বীরেন্দ্র প্রতাপের চোখে রাগ এবং সন্দেহ দেখা গেল। কি করছো তুমি এখানে? সৈনিককে দেখে জিজ্ঞাসা করল। সৈনিক এত ভয় পেয়ে গিয়েছিল যে কোনো জবাব দিতে পারল না। কিন্তু বীরেন্দ্র প্রতাপের প্রশ্ন শুনে মোহিনীর ভরসা হয়েছিল যে বীরেন্দ্র প্রতাপ কিছুই শুনতে পায়নি। ও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল, আগে আমি এই সৈনিককে ডেকেছি। আসলে আমার বাবাকে একটা সংবাদ পাঠানোর ছিল। সংবাদ? বীরেন্দ্র প্রতাপ কঠিন হয়ে বলল, কিন্তু কেন? এই সংকটের সময় তোমার হঠাৎ বাবার কথা কেন মনে পড়ল? মোহিনী একদম নাটক করে ভাবুক সেজে বলল, সংকটের সময় তো নিজের লোকের কথা মনে পড়ে মহারাজ। আমি আমার বাবাকে এখানে ডেকেছি যাতে উনি আপনাকে সাহায্য করতে পারেন। হতে পারে আমার বাবা আপনার মতো বড় রাজ্যের রাজা নন, উনি আপনারই রাজ্যের ছোট একজন জমিদার। কিন্তু ওনার কাছে বেশ ভালোই সেনাবাহিনী এবং অনেক যোগ্য বৈদ্য হাকিমও আছে। আর আর আমি এটাও জানি যে আমি মহারানীর মতো যোগ্য নই, ওনার মতো ওষুধ বানাতে পারি না। কিন্তু কিন্তু আমি আমার সাধ্য মতো কিছু করতে চাই। এ কথা বলতে বলতে মোহিনী নিজের চোখে জল ভরে ফেলল। বীরেন্দ্র প্রতাপ কিছু বলতে পারল না। ওর এ কথা শুনে ভালো লাগলো যে মোহিনী রাজ্যের জন্য এত চিন্তিত। ঠিক আছে সৈনিক, তুমি যেতে পারো। এ কথা বলে বীরেন্দ্র প্রতাপ বিছানায় বসে পড়ল। সৈনিক সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। মোহিনী স্বস্তির নিঃশ্বাস ফেলে বীরেন্দ্র প্রতাপের কাঁধের উপর হাত রেখে বলল, মহারাজ, এত চিন্তিত হবেন না। কোনো সংকটই স্থায়ী হয় না। আপনি দেখবেন খুব শীঘ্রই এই মহামারীর স্থায়ী উপায় পাওয়া যাবে। বীরেন্দ্র প্রতাপ এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, কিন্তু এরকম সংকট আমাদের রাজ্যে এর আগে কখনো আসেনি। আমি এত যুদ্ধ লড়েছি, শত্রুদের বড় বড় সেনার মোকাবিলা হেসে হেসে করেছি, কখনো কারো কাছে হার স্বীকার করিনি। কিন্তু এই মহামারী আমাকে কিছু ভাবনা চিন্তা করার যোগ্যই রাখল না। আমাদের সব বৈদ্য হাকিম ব্যর্থ হয়েছে, সব শাসন প্রশাসন উলট পালট হয়ে গেছে। এখন তো সবকিছু ছেড়ে একটাই আশার আলো, চন্দ্রাবতী। ও ছাড়া এখন আমার কারোর প্রতি ভরসা নেই। এখন শুধুমাত্র ওই আছে যে আমাকে আর আমার রাজ্যকে এই সংকট থেকে বাঁচাতে পারবে। চন্দ্রাবতীর নাম শুনেই মোহিনীর ভিতর ঈর্ষার আগুন জ্বলে উঠল। কিন্তু ও বীরেন্দ্র প্রতাপকে নিজের দিকে আকর্ষিত করে বলল, হ্যাঁ মহারাজ, আমারও মহারানীর উপর পুরো ভরসা আছে। ও সফল হয়েই ফিরে আসবে। চলুন তো, চলুন এখন একটু খেয়ে নিন। সকাল থেকে আপনি কিছুই খাননি। আপনাকে তো নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে নাকি? না, ছাড়ো মোহিনী। বীরেন্দ্র প্রতাপ আনমনা হয়ে বলল, কিছু খাওয়ার দিকে আমার মন নেই, আমি শুধু একটু ঘুমোতে চাই। খুব ক্লান্ত লাগছে আমার। একথা শুনে মোহিনী হেসে ফেলল আর বীরেন্দ্র প্রতাপকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলল, তাহলে আসুন না, আমি আপনার সব ক্লান্তি দূর করে দিই। বীরেন্দ্র প্রতাপের সত্যিই সেই সময় একটা নরম হাতে স্পর্শের খুব দরকার ছিল।
সেই জন্য সে নিজেকে মোহিনীর হাতে ছেড়ে দিল। মোহিনীও এটাই চাইছিল, বীরেন্দ্র প্রতাপের মন এবং মাথায় যাতে চন্দ্রাবতীর খেয়ালও না আসে। ও সব কিছু ভুলে ওর সঙ্গে রাত কাটিয়ে দিক। ওর বিছানার পাশে রাখা মদের পেয়ালা তুলে বীরেন্দ্র প্রতাপের ঠোঁটের কাছে এনে বলল, এই নিন মহারাজ, 2 ঢোক পান করে নিন, মাথা শান্ত হয়ে যাবে, ক্লান্তিও দূর হয়ে যাবে। বীরেন্দ্র প্রতাপ মদিরার পেয়ালায় চুমুক দিয়ে নিজের চোখ বন্ধ করে নিল। মোহিনী সুরার পেয়ালা একদিকে রেখে ধীরে ধীরে ওর নিজের ঠোঁট বীরেন্দ্র প্রতাপের ঠোঁটের উপর রাখল। বীরেন্দ্র প্রতাপ যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। ওর সঙ্গে সঙ্গে মোহিনীকে নিজের উপর টেনে নিল আর ওকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনের মধ্যে হারিয়ে গেল। মোহিনীর সর্বাঙ্গ পুলকিত হতে লাগলো। শেষমেশ ও বীরেন্দ্র প্রতাপের মন থেকে চন্দ্রাবতীকে সরিয়ে দিতে পেরেছে। কিন্তু হঠাৎ এমন সুখানুভবের মধ্যেও বীরেন্দ্র প্রতাপের মনের পর্দায় ভেসে উঠল চন্দ্রাবতীর সেই মুখ, যখন সে দৌড়ে দৌড়ে রোগীদের সাহায্য করছিল। এক প্রজা দরদি চিন্তিত মাতৃমূর্তি, যেন প্রজাদের মঙ্গলময়ী জননী রূপিণী চন্দ্রাবতী। না বলে বীরেন্দ্র প্রতাপ এক ঝটকায় নিজেকে মোহিনীর থেকে আলাদা করে নিল। মোহিনী অবাক হয়ে গেল। ও দেখল এত ঠান্ডায়ও বীরেন্দ্র প্রতাপের শরীর ঘামে ভিজে গেছে। কি হয়েছে মহারাজ? ও অবাক হয়ে জিজ্ঞাসা করল। আপনার শরীর ঠিক আছে তো? আমি কি কোনো ভুল করে ফেললাম? বীরেন্দ্র প্রতাপ হাঁপাতে হাঁপাতে বলল, না না, তুমি নয় মোহিনী, আমি 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 অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ভুলে গেছিলাম যে আমি এখানে আনন্দ উৎসব করতে আসিনি। প্রজারা ছটফট করে নিজের প্রাণ হারাচ্ছে, আর ওদের প্রাণ কি করে বাঁচবে তার জন্য এই ভয়ানক ঠান্ডা রাতকে অগ্রাহ্য করে চন্দ্রাবতী একা চলেছে মহামারীর ওষুধ খোঁজার জন্য। না জানি সে একা একা কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। ছি ছি, লজ্জা হওয়া উচিত আমার। চন্দ্রাবতীর জন্য বীরেন্দ্র প্রতাপের এই গভীর ব্যাকুলতা দেখে মোহিনীর সমস্ত আশা আকাঙ্ক্ষা এক ঝটকায় মাটিতে মিশে গেল। ওর মুখ পাথরের মতো শক্ত হতে লাগলো। চন্দ্রাবতী এখানে না থেকেও ওর আর বীরেন্দ্রের মাঝখানে জীবন্ত ছিল। ঘুমিয়ে পড়ো মোহিনী, বীরেন্দ্র বিছানা থেকে উঠতে উঠতে বলল। আমি একটু দেখে আসি গ্রামবাসীদের ওষুধপত্রের কোনো ঘাটতি হলো কিনা। বীরেন্দ্র তাঁবু থেকে বাইরে চলে গেল। বিছানায় পড়ে একা মোহিনী ঘায়েল সর্পিনীর মতো ছটফট করতে লাগলো। চন্দ্রাবতী, ও নিজের মনে মনে বলল, তুই সত্যি সত্যি মহারাজের উপর জাদু করে দিয়েছিস। উনি সত্যি সত্যি বদলে গেছেন, আর হয়তো অচিরেই তোর বশবর্তী হয়ে যাবেন। কিন্তু আমি এরকম কোনো মতেই হতে দেব না। প্রথমে তো তোকে সূর্যপ্রতাপ বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এবার তোকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। আর মাত্র কিছু সময় বাকি। তোর এই জাদু চিরদিনের জন্য শেষ করে দেব আমি। ওদিকে চন্দ্রাবতী নিজের ঘোড়া সবেগে দৌড়ে দক্ষিণ সীমান্ত থেকে অনেক দূরে চলে গিয়েছিল। বীরেন্দ্র প্রতাপের নিজস্ব দেহরক্ষী সুমন্ত লাগাতার ওর পিছনে ধাওয়া করছিল। ও চন্দ্রাবতীর থেকে এতটা দূরত্ব বজায় রেখেছিল
যে যদি চন্দ্রাবতী পিছন ফিরে দেখে তাহলেও সুমন্তকে দেখতে পাবে না। কিছুক্ষণ পরে চন্দ্রাবতী একটা জঙ্গলে পৌঁছে থেমে গেল, ঘোড়া থেকে নামলো আর ঘোড়াকে একটা বড় গাছের গায়ে বাঁধলো। সামনেই একটা নদী দেখে সেই দিকে এগিয়ে গেল। সুমন্ত তার পিছন পিছন ঘোড়া থেকে নেমে গাছের আড়ালে দাঁড়িয়ে ওকে দেখতে লাগলো। সে মনে মনে বলল, মহারানী মা নদীর দিকে কেন যাচ্ছেন? তখন দেখলো চন্দ্রাবতী নদীর তীরে গিয়ে কিছু খুঁজতে লাগলো। মনে হচ্ছে কোনো জড়িবুটির সন্ধান করছেন মহারানী মা। সুমন্ত মনে মনে চন্দ্রাবতীর প্রশংসা করতে করতে নিজেকে বলতে লাগলো, আমার তো ভরসা আছে মহারানী মা এই মহামারীর ওষুধ ঠিক খুঁজে বার করতে পারবেন। কিন্তু কেন কে জানে মহারাজের এনার উপর ভরসা নেই। উনি মহারানী মাকে সব সময় সন্দেহের চোখে দেখেন। সুমন্ত এইসব ভাবছিল, হঠাৎ নিজের পিছনে সরসর করে একটা হালকা আওয়াজ পেল। ও দ্রুত নিজের তলোয়ার বের করলো এবং পিছন ফিরে দেখলো একটা ছোট খরগোশ ঝোপের ভিতর থেকে ছুটে পালাচ্ছে। ধ্যাত্তেরিকা বলে ও ধীরে ধীরে হাসতে লাগলো। আমি ভাবলাম কোনো বাঘ বা ভাল্লুক হবে। এ কথা বলে ও আবার নদীর দিকে দৃষ্টি ফেরালো, কিন্তু একদম চমকে উঠল, চন্দ্রাবতী সেখানে নেই। আরে! সুমন্ত হয়রান হয়ে এদিক ওদিক দেখতে লাগলো। এক পলকের মধ্যেই মহারানী মা কোথায় গায়েব হয়ে গেলেন। সুমন্ত তাড়াতাড়ি গাছের আড়াল থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে এদিক ওদিক চন্দ্রাবতীকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার নামগন্ধ দেখতে পেল না। ও অস্থির হয়ে নদীর দিকে দৌড়ে গেল, কিন্তু হঠাৎ ওর পা একটা মজবুত ফাঁদের মধ্যে আটকে গেল। ও কিছু বুঝতে পারার আগেই কেউ সজোরে ফাঁদের দড়ি ধরে টান দিল আর ও ধড়াম করে নিচে পড়ে গেল। কিছুক্ষণ পরে নিজেকে গাছের ডালে ঝুলতে দেখল। না জানি কোথা থেকে অনেক মুখোশধারী ওখানে এসে পৌঁছলো আর সুমন্তকে ঘিরে দাঁড়ালো। আরে, এরা তো সব পুরুষ মানুষ। ও আশ্চর্য হয়ে ভাবল, মহারানী মা কোথায় গায়েব হয়ে গেলেন? একজন মুখোশধারী বলল, আরে চন্দ্রাবতী কোথায় গেল? আর একজন বলল, আরে যাবে কোথায়, এখানেই কোথাও লুকিয়ে আছে, ওর ঘোড়া তো ওই গাছের সঙ্গে বাঁধা আছে। চন্দ্রাবতীর আগে এই সৈনিকের কিছু একটা ব্যবস্থা করতে হবে, কেননা এ বীরেন্দ্র প্রতাপের খাস দেহরক্ষী। ও, তাহলে তো একে মারতেই হবে। একজন তৃতীয় মুখোশধারী কোমরের খাপ থেকে তলোয়ার বের করে হাতে নিয়ে বলল, যদি এ বেঁচে থাকে তাহলে বীরেন্দ্র প্রতাপের কাছে আমাদের কথা ফাঁস করে দেবে। বলার সঙ্গে সঙ্গে তলোয়ার উঁচিয়ে সুমন্তর দিকে এগিয়ে গেল। সুমন্ত তা দেখে চোখ বন্ধ করে নিল। ও নিশ্চিত ছিল পর মুহূর্তেই ওর মাথা দেহ থেকে আলাদা হয়ে যাবে। হঠাৎ পাশের একটা ঝোপ থেকে চন্দ্রাবতী লাফিয়ে বাইরে বেরিয়ে এলো আর ওই মুখোশধারীদের ওপর তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। ওরা কিছু বুঝতে পারার আগেই চন্দ্রাবতীর তরবারি ওদের গলার উপর নির্দ্বিধায় চলতে লাগলো। সমস্ত মুখোশধারী প্রথমে খুব হতচকিত হয়ে গিয়েছিল, কিন্তু পরে তারা একসঙ্গে চন্দ্রাবতীর উপর আক্রমণ করলো। চন্দ্রাবতী নিজের পোশাকের ভেতর থেকে একটা পুটুলি বের করলো এবং তার ভিতর থেকে এক ধরনের বিষাক্ত ছাই বের করে আক্রমণকারীদের দিকে ছুঁড়ে মারল। ওদের চোখে ভয়ঙ্কর জ্বালা করে উঠল এবং ওরা কাস্তে কাস্তে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে দিল, কিন্তু ওরা বেশি দূর পালাতে পারল না। একটু গিয়েই সব ধুমধাম করে পড়ে যেতে লাগলো। সুমন্ত নিজের চোখ খুলে ফেলেছিল আর অবাক বিস্ময়ে এইসব দেখছিল। তো এখন কি বলছে সুমন্ত? চন্দ্রাবতী মৃদু হাসতে হাসতে বলল, এখান থেকে মহারাজের কাছে ফিরে যাবে নাকি এরকমই গাছের ডালে ঝুলে থাকবে?
সুমন্ত হাসতে হাসতে বলল, "হা হা হা, তার মানে আপনি আগে থেকেই জানতেন আমি আপনার পিছু নিয়েছিলাম। এই জন্যে আপনি একবারও পিছন ফিরে তাকাননি। যাই হোক, এখন তো আমি আপনার দয়ার উপরে বেঁচে আছি। আপনার যা ইচ্ছা তাই করুন মহারানীমা।" ওর কথা শেষ হওয়ার আগেই চন্দ্রবতী এগিয়ে গিয়ে দড়ি কেটে দিল। সুমন্ত হাওয়ায় ভাসতে ভাসতে ধড়াম করে মাটিতে পড়ে গেল। কিন্তু ও সবেগে উঠে বেহুঁশ হয়ে পড়ে থাকা ওই সব আক্রমণকারীর মুখোশ খুলে দেখতে লাগলো। এদিকে চন্দ্রাবতী মনে মনে ভাবল, এইসব লোকগুলোই তো তখন আমাদের উপর হামলা করেছিল। তার মানে সূর্যপ্রতাপ ঠিক বলেছিল, তার সন্দেহ সত্য প্রমাণিত হলো। এই লোকগুলো আমাকে মারার জন্য বারবার হামলা করছে। তার মানে মোহিনী আমাকে মারতে চায়। আচ্ছা, সময় এলে আমি এর কড়া জবাব দেব। সুমন্ত ওর পাশে আস্তে আস্তে এসে বলল, মহারানীমা, এদের মুখোশ খুলে দেখলাম, খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এরা আমাদের রাজ্যেরই লোক। কিন্তু এরা আপনার প্রাণের পিছনে পড়েছে কেন? চন্দ্রাবতী নিজের ঘোড়ার দিকে যেতে যেতে বলল, যখন এদের জ্ঞান ফিরবে তখন তোমার প্রশ্নের উত্তর তুমি এদের কাছ থেকেই নিয়ে নিও। এখন তুমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করো, কিন্তু আমার হাতে সময় খুব কম। বলে সে ঘোড়ার পিঠে চড়ে বসল। তা দেখে সুমন্ত তার রাস্তা আটকে দাঁড়ালো। আরে দাঁড়ান মহারানীমা, আমিও আপনার সঙ্গে যাব। এমনিতে তো আমি মহারাজের দেহরক্ষী, আর আপনার পিছনে গোয়েন্দাগিরি করছিলাম। আপনি আমায় প্রাণ বাঁচিয়েছেন, তাই সারা জীবনের জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম। এখন আমি আপনাকে একা কোথাও যেতে দেব না। আপনার দেহরক্ষী হয়ে আমি আপনার সঙ্গে যাব। চন্দ্রাবতী এক পলকের জন্য কিছু ভাবল, তারপর বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, কিন্তু এইবার সাবধান থাকবে, কোনো বিপদে পড়ুন না যেন। সুমন্ত হেসে মাথা নাড়ল এবং জি আজ্ঞে মহারানীমা বলে নিজের ঘোড়ায় চেপে বসল এবং চন্দ্রাবতীর ঘোড়ার পিছনে পিছনে চলতে শুরু করলো। ওরা যখন জঙ্গল পেরোলো তখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু চন্দ্রাবতী থামল না, ও চলতেই থাকলো। আরে আরে মহারানীমা, যাচ্ছেন কোথায়? সতেজে নিজের ঘোড়া চন্দ্রাবতীর পিছনে পিছনে দৌড়তে দৌড়তে ভাবল, আর ইনি এমন ভাবে যাচ্ছেন মনে হচ্ছে যেন গন্তব্য উনি ভালো করেই চেনেন। বলতে বলতেই দূরে একটা আলো দেখতে পেল। চন্দ্রাবতী দ্রুত ঘোড়ার মুখ ওই আলোর দিকে ফিরিয়ে দিল। সেখানে গিয়ে দেখল একটা ধ্বংস হয়ে যাওয়া মন্দির। একজন সাধু মশাল জ্বালিয়ে ধ্যানে বসে আছেন। তার চোখ বন্ধ ছিল, আর উনি লাগাতার কোনো এক মন্ত্র জপ করে যাচ্ছিলেন। চন্দ্রাবতী ঘোড়া থেকে নামল এবং কোনো রকম শব্দ না করে সাধুর সামনে গিয়ে বসে পড়ল। আরে কে সাধু? কিছুটা দূরে ঘোড়ার উপর বসে থাকা সুমন্ত ভাবল, আর মহারানীমা, ইনি কি একে আগে থেকেই চিনতেন নাকি? এদিকে সাধু মহারাজ হঠাৎ নিজের চোখ খুলে দিলেন এবং সামনে হাত জোড় করে বসে থাকা চন্দ্রাবতীকে দেখতে পেলেন। তার দিকে তাকিয়ে উনি হেসে উঠলেন। চন্দ্রাবতী জোড় হাত করে বলল, ক্ষমা করবেন বাবাজি, আপনার অনুমতি ছাড়াই আমি আপনার কাছে চলে এসেছি। আচ্ছা, হো হো করে হেসে বললেন, তো তুই ততক্ষণ অপেক্ষা করতিস যতক্ষণ না আমার তপস্যা পূর্ণ হয়ে যেত। মাসের পর মাস এখানেই দাঁড়িয়ে থাকতে হতো তোকে। এত সময় আছে নাকি তোর কাছে? চন্দ্রাবতী
ধীরে হেসে বলল, যদি নিজের জন্য কিছু চাইতাম তাহলে অবশ্যই অপেক্ষা করতাম, কিন্তু রাজ্যের উপর ভয়ানক সংকট দেখা দিয়েছে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। এখন এরপর কি করতে হবে সে রাস্তা একমাত্র আপনিই দেখাতে পারেন। কেননা এমন কোনো গাছ গাছড়া জড়িবুটি নেই যার সম্বন্ধে আপনি জানেন না। সাধু চন্দ্রাবতীর মুখের দিকে তাকিয়ে কোনো গভীর চিন্তায় ডুবে গেলেন। তা দেখে চন্দ্রাবতীর চোখে একটা আশার আলো চিকচিক করে উঠল। কিছুক্ষণ পরে সাধু ধীরে ধীরে বিড়বিড় করে বলে উঠলেন, আরাবল্লীর পাহাড়ে কালীঘাটির জঙ্গলে চলে যা, আর ওখানে রক্তপুষ্প গাছ আছে, খুঁজে নিয়ে আয় রক্তপুষ্প, ওটাই তোর শেষ রাস্তা। বলেই সাধু নিজের চোখ বন্ধ করে নিলেন আর তপস্যায় পুনরায় লীন হয়ে গেলেন। চন্দ্রাবতী ওনাকে প্রণাম করে তাড়াতাড়ি ঘোড়ার পিঠে চড়ে বসল এবং আরাবল্লী পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সুমন্ত কিছু না বুঝেই চন্দ্রাবতীর পিছন পিছন চলতে লাগলো। তো কি এই রক্তপুষ্প? চন্দ্রাবতী কি রক্তপুষ্প খুঁজে পাবে? চন্দ্রাবতী মুখোশধারী হত্যাকারীদের জীবন্ত ছেড়ে দিল কেন? মহামারীর কবলে কি বীরেন্দ্র প্রতাপ অথবা মোহিনী কেউ পড়ে যাবে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।